বাংলা সাহিত্যের কিছু অলৌকিক কাহিনী নিয়ে আমাদের আয়োজন অডিও স্টোরি স্টেশন। আজকের গল্প উল্কিটা আঁকা যায় না। গল্পের লেখক কুহক, গল্প পাঠে আকাশ মজুমদার। লেখক সৌম্যদীপ সূত্রধর। তাঁর নিবাস বারাসাত। তিনি ভালোবাসেন ফুটবল খেলতে, ছবি তুলতে এবং অবশ্যই লেখালেখি করতে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্কুলের পিছনের বড় ডোবাটার ধারে একটা বড় বট গাছকে বেড় দিয়ে একটা নিম গাছ আষ্টে পৃষ্ঠে উঠেছে। এই দিকটায় সেরকম কেউ একটা আসে না, নির্জন জায়গা। অনেক বছর আগে স্কুলেরই এক ছাত্র জলে ডুবে মারা যাওয়ার কারণেই মনে হয় স্কুলের ছেলেরা এদিকটা এড়িয়ে চলে। যদিও আমাদের সেই ভয়ের বালাই নেই। সদ্য ক্লাস 10 পাশ করেছি, সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি। ভূত প্রেত ভগবান কিছুই যখন মানি না, তখন আর ভয় কিসের। আমরা বলতে আমি আর রিতম। হরিহর আত্মা শুনতে বড্ড সেকেলে লাগে, তাই আমাদের আধুনিক বলিতে আমরা হলাম বেস্টি, পার্টনার্স ইন ক্রাইম। ক্লাস 11-এ উঠলে গালে হালকা গোঁফ, দাড়ির সাথে পিঠে যে দুটো অদৃশ্য পাখা গজায়, তা আমরা ভালোই টের পাচ্ছি দুজনে। উড়তে মন্দ লাগছে না। পাশের গার্লস স্কুলের লাল স্কার্ট পরিদের দেখে শরীরে কি যেন জেগে উঠছে। বড়দের সিনেমা দেখে ফেলছি ডুকিয়ে। টিফিনের আলু কাবলির টাকা কখন যে শুকটানের ধোঁয়াতে উড়ে যাচ্ছে সেই খেয়াল থাকছে না মোটেই। ছেলে থেকে পুরুষ মানুষ হয়ে ওঠার অদম্য ইচ্ছে আর নিয়ম ভাঙার জেদ, এই নিয়ে আমাদের নতুন যৌবনের দিনগুলো গরমের দারুণ রোদ্দুরের মতো টগবগে হয়ে আছে। সেদিন ছিল গরমের ছুটি পড়ার আগে শেষ স্কুল। টিফিনের ঘন্টা পড়লেই আমরা নিয়ম মাফিক পঞ্চার দোকান থেকে দুটো সিগারেট কিনে আমি আর রিতম আমাদের গোপন থেকে চলে এলাম। মাঠের পিছনে ডোবার ধারে সেই বট আর নিম গাছের আড়ালে জুত করে বসে অপটু হাতে সিগারেট ধরালাম দুজনেই। পাতলা সাদা ধোঁয়ায় তামাকের গন্ধ। টিটির টিটির করে বন ঘুঘু ডাকছে এক টানা। ডোবার জলে জল পোকার দৌড়াদৌড়ি আর মাছেদের বুড়বুড়ি কাটা দেখছি। এমন সময় হঠাৎ রিতম বলে উঠল, বুঝলি পিয়াল, তোর জন্য আমার আবার একটু খারাপ লাগছে ভাই, জানিস তো। আমি ভুরু কুঁচকে তাকালাম রিতমের দিকে। একটা ফিচেল হাসি খেলে যাচ্ছে ওর মুখে। কি ব্যাপার বুঝতে পারলাম না। কি ব্যাপার বলতো? মিচকে মিচকে হাসছিস কেন? কোনো কেস করেছিস নাকি আবার? না রে ভাই, কেস কিছুই নয়, তোকে একটা জিনিস দেখাই, আগে দেখে বল কেমন। এই বলে নিজের জামার বোতামগুলো এক এক করে খুলতে শুরু করলো রিতম। জামাটা হাফ খুলে নিজের জিম করা চওড়া বুকটা আমার দিকে ফেরাতেই জিনিসটা চোখে পড়ল আমার। বুকের বাম দিকে কাঁধের একটু নিচে, ঠিক যেখানে হৃৎপিণ্ড থাকে, সেইখানে জল জল করছে একটা উল্কি। রিতমের ফর্সা বুকে কালচে নীল রঙের একটা মরার খুলির উল্কি, তলায় ক্রস করা দুটো হাড়। খুলিটার কালো দুই কোঠরে ধকধকে লাল আগুন চোখ। উফ, কি লাগছে দেখতে। এমনিতেই রিতম জিম টিম করে বডি ভালোই বানিয়েছে, তার উপর এরকম একটা জাঁতরেল উল্কি যেন আরো পুরুষালী করে তুলেছে ওকে। এরকম একটা উল্কি নিয়ে হাত বুক ফুলিয়ে একটা ছবি ফেসবুকে দিলেই এখন শহরের মেয়েদের মধ্যে যে ছোটোখাটো একটা ভূমিকম্প হয়ে যাবে সেটা স্পষ্ট টের পাচ্ছিলাম। না, মিথ্যে বলবো না, দেখে একটু হিংসেই হচ্ছিল আমার। এমনিতেই একটু কম জোর আমি। রিতমের মতো জিম করা বডিও নেই, ওর মতো ফর্সা গায়ের রঙও আমার নেই।
দুজনে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরি যখন, গার্লস স্কুলের মেয়েরা আর চোখে রিতমকেই যে বেশি দেখে সেটা আমি ভালো মতন জানি। এখন ছেলে আবার উল্কি বাগিয়ে এসেছে, না জানি এবার কোন পরীকেও টুক করে বাগিয়ে নেবে। সযত্নে নিজের উল্কিটার উপরে হাত বোলাচ্ছিল রিতম। তারপর আমার দিকে তাকিয়ে যেন আমার মনের কথাই বলে দিল একেবারে। কে খুব শখ হচ্ছে বল এরকম একটা উল্কি আঁকানোর? হ্যাঁ ভাই, বল কোথা থেকে করালি, কত কত টাকা লাগলো বল না ভাই, আমিও তাহলে একটা করাই এরকম। তুই আমার জিগরি দোষ, তোকে না বলে পারি? কিন্তু আর কাউকে জানাস না। এই উল্কি আমি কুড়িয়েছি কাছারি পাড়ার ওই মাঠের পিছনে যেখানে জিপসিরা তাঁবু ফেলেছে, সেইখানেই এক জিপসি বুড়োর কাছে। খোঁজ দিয়েছে আমাদের মানিক। রিতম পড়াশোনায় ভালো, ওর বাবা মা দুজনেই সম্ভ্রান্ত পদে চাকরি করেন, বেশ বড় ঘরের ছেলে সে। কিন্তু মেলামেশায় বাদ বিচার নেই কোনো। পাড়ার মার্কা মারা চশমাটা ভালো ছেলে থেকে উঠতি মাস্তান মানিক, সবাই ওর বন্ধু। খুব মিশুকে সচ্ছল ছেলে হলে যা হয়। তাই মানিকের মতো ছেলের থেকে খোঁজ পেয়ে এই উল্কি আঁকাতে গেছে শুনে সেরকম অবাক হলাম না। উল্কিটা আরেকটু ভালোভাবে দেখতে গিয়ে একটা খটকা লাগলো। রিতমের ফর্সা বুকের সাথে উল্কিটার আশেপাশের চামড়াটার রং কেমন যেন কালচে কালচে, ঠিক যেন মিশে যায়নি উল্কিটা চামড়ার সাথে। কি জানি, হয়তো উল্কি এরকমই হয়, আগে তো কাছ থেকে দেখিনি কোনোদিন। এত টিফিন শেষের ঘন্টা বেজে গেছে, প্র্যাকটিক্যালের ক্লাস আছে এরপর। রিতম দেখলাম জামা পড়ছে, তাই তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বার করে একটা ছবি তুলে রাখলাম উল্কিটার। ততক্ষণে মন স্থির করেই ফেলেছি এই উল্কি আমিও বানাবো। রিতম হাসলো একটু, মনে হয় বুঝতে পেরেছে আমার মনের ইচ্ছেটা। কাঁধে হাত রেখে দুজন যখন ক্লাসের দিকে ফিরছি, সে বলে উঠল, তুইও করা ভাই, একই রকম করা, দুই বন্ধুর একরকম উল্কি থাকুক। একটু আগে মনের হিংসে ভাবটা কেটে গেল এক নিমেষে। দুই বন্ধু যখন ক্লাসের দিকে হাঁটা দিয়েছি, ঠিক তখন পশ্চিম দিকের আকাশটা কালো করে কালবৈশাখীর মেঘ পাক দিয়ে উঠছে, ঝড় আসবে মনে হয়। সেদিন স্কুল থেকে বৃষ্টি মাথায় করে বাড়ি ফেরার তাড়ায় উল্কির ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেল দুজনেরই। পরদিন থেকে গরমের ছুটি, স্কুল বন্ধ। সকালে উঠে সবে জল খাবার নিয়ে বসেছি, রিতমের ফোন এলো। পিয়াল ভাই, একটা কেস হয়েছে রে বর্তমানে, জানিস তো আমাদের মামা বাড়ি। কালকের ঝড়ে আম গাছ পড়ে আমার মামা খুবই ইনজিওর্ড, জানিস নিশ্চয়ই তো। তিনকুলে আমার মামার আর কেউ নেই আমরা ছাড়া। এখনই আমরা সবাই চলে যাচ্ছি রে। আরে এ তো দারুণ খারাপ খবর, গরমের ছুটির শুরুটাই মাটি হয়ে গেল দেখছি। ঠিক আছে, তুই চিন্তা করিস না, মামাকে গিয়ে সুস্থ কর আগে। হ্যাঁ, আমার খারাপ লাগছে, ভেবেছিলাম একসাথে যাবো তোর উল্কিটা করাতে, এখন যা অবস্থা বুঝতেই পারছিস। আরে বাবা ঠিক আছে, উল্কির সময় তো চলে যাচ্ছে না, আগে তোর মামাকে দেখাটা জরুরি। তুই একদম এইসব নিয়ে মাথা ঘামাস না। আচ্ছা তাই হোক, তুই যদি নিয়ে যেতে চাস তাহলে মানিককে বলে খুঁজে নিস, ও জায়গা বলে দেবে। কদিন ধরে মালটাকে দেখছি না এলাকায়, আন্ডারগ্রাউন্ড হয়ে আছে নাকি কে জানে। আরে সে আমি খুঁজে নেব, তুই ভাবিস না, এসব নিয়ে তোকে এখন ভাবতে হবে না একদম। আর হ্যাঁ, আর একটা কথা, ইয়ে ইয়ে বলছি যে, কি যেন একটা বলতে গিয়েও খুব ইতস্তত করতে লাগলো রিতম। সোজা সাপটা কথা বলার বদনাম আছে যে ছেলেটার, সে এরকম করছে কেন? কি হয়েছে বলতো রিতম, এরকম ইতস্তত না করে বল না কি বলতে চাস। একবার গলা খাঁকড়ি দিয়ে একটু থেমে রিতম বলল, না সেরকম বড় ব্যাপার নয় কিছু। আসলে আমি যখন উল্কিটা বানাতে গেছিলাম
সেই সময় আমার শরীরটা একটু খারাপ লেগেছিল। জিপসি পুরো নোংরা ঘর, অদ্ভুত সব নেশা করে ওরা। সেই ধোঁয়াতে কেমন ঘোর খেয়ে গেছিলাম। তুই গেলে সাথে কাউকে নিয়ে যাস। ও, এই ব্যাপার। ঠিক আছে, সে আমি বুঝে নেব। উল্কি আঁকা হয়ে গেলে তোকে ছবি পাঠাবো হোয়াটসঅ্যাপে, কেমন? চল এবার রাখি, তুই রওনা দে। এই বলে ফোনটা রেখে দিলাম। কালকের ঝড় বৃষ্টির পর আজকের দিনটা বেশ ঝলমলে। দিনটা ঘরে বসে নষ্ট করার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু স্কুলের ছুটি হলে কী হবে, বিকেলে আবার টিউশন আছে অঙ্কের, স্যার পরীক্ষা নেবেন। তাই একরকম বাধ্য হয়েই ভেরিফাইড ইন্টিগ্রেশনস, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনসের মধ্যে ডুবে থাকতে হলো। সেদিন আর মানিকের খোঁজ করার সময় হয়নি। পরদিন সকাল হতেই তাই আর দেরি করিনি। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মানিকদের বস্তির দিকে। রিতমদের পাড়াটা শহরের সম্ভ্রান্ত এলাকায়। সেদিকে একটু এগিয়ে গেলে মিউনিসিপ্যালিটির নতুন বিল্ডিংয়ের পাশ দিয়ে ভাটরাপল্লী অঞ্চলে দেখা যায় ছোট ছোট টালির একচালা বেড়ার ঘর। রাস্তার টাইম কলে মেয়েদের ঝগড়া ঝাঁটি আর দেশি মদের দোকানের ইতিউতি লাইন, বস্তি অঞ্চল যেমন হয়। মানিকদের বাড়িটা চিনতাম আমি। ভাটরাপল্লীর শেষ দিকে বড় পাকুড় গাছটার নিচের লাল টালির বাড়িটাই ওদের। আজকে ভাটরাপল্লীতে ঢুকেই একটু অন্যরকম লাগলো পরিবেশটা। টাইম কলের ধারে মেয়েদের চিল্লামিল্লি নেই। ভাটিখানার ঝাঁপটাও ফেলা। চায়ের দোকানে তারস্বরে রেডিওও বাজছে না। কেমন যেন চুপচাপ আর থমথমে। সাইকেলটা নিয়ে যখন পাকুড় গাছের তলায় পৌঁছলাম, ততক্ষণে সারা বস্তির ভিড়টা ভেঙে পড়েছে মানিকদের বাড়ির ঠিক সামনে। চারিদিকে ফিসফাস কথা, কিছু আতঙ্কিত মুখ, আর সে সব কিছু ছাপিয়ে তীক্ষ্ণ কণ্ঠে এক মহিলার বুক ফাটা বিলাপ আর কান্নার এক টানা আওয়াজে দমকে দমকে উঠছে বস্তিটা। পুলিশের গাড়িও চোখে পড়ল কাছেই। এদিক ওদিক থেকে যা শুনলাম তাতে বুঝলাম মানিক আর বেঁচে নেই। মাস্তানি করে ভালোই 2 পয়সা করেছিল ছেলেটা। পার্টির হাত ছিল মাথায়। টাকার সাথে সাথে শত্রুও হয়েছিল কিছু। বেশ কিছুদিন বেপাত্তা ছিল। আজকে সকালেই নাকি মানিকের লাশ পাওয়া গেছে শহরের ওই শেষ দিকে রেল লাইনের ধারে জঙ্গলের ভিতরে। বেশ কয়েকদিন আগের লাশ, কুকুরে খেয়ে গিয়েছে বেশ কিছুটা। পুলিশের অনুমান বিরোধী পার্টির মাস্তানের কাজও হতে পারে, আবার দলের কেউ বেইমানি করে থাকতে পারে, এমনটাও উড়িয়ে দেওয়া যায় না। বুকে একটা গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চোখ ঠিকরে বেরিয়ে এসেছে ভয়ে, যেন মরার আগে মারাত্মক ভয় পেয়েছিল মাস্তানটা। খুব একটা জল খোলা যে পুলিশ করবে না এই খুন নিয়ে, সেটা বুঝতে পারছিলাম। একটা মাস্তান মরেছে নিজেদের মধ্যে খুনোখুনি করে, কি যায় আসে তাতে। শুধু মানিকের মায়ের ওই এক টানা আচারি পিচারি কান্না আর বিলাপটা অসহ্য লাগছিল শুনতে। তাই সাইকেল নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম সেখান থেকে। বাড়ি এসে একবার ভাবলাম রিতমকে জানাই ঘটনাটা। তারপর মনে হলো থাক, দরকার নেই। এমনিতেই মামার চিন্তায় ব্যস্ত আছে, এসব খবর দিয়ে আরও ব্যস্ত করার মানেই হয় না কোনো ওকে। ফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে কখন যে গ্যালারি খুলে উল্কিটার ছবি বের করে ফেলেছি খেয়াল নেই। আহা, কি সুন্দর কাজ, কি সূক্ষ্ম, কি নিপুণ হাতে আঁকা। মরার খুলির দাঁতগুলোর ক্রূর হাসিটা পর্যন্ত নিখুঁত। সকালে মানিকের ঘটনার পর মনে হয়েছিল দরকার নেই উল্কিটা আঁকানোর। এত বাধা পড়ছে প্রথম থেকে যে জিনিসটায়, তার আর দরকার নেই। কিন্তু এখন যতই বারবার দেখছি উল্কিটাকে, এক অমোঘ আকর্ষণ অনুভব করছি। মন প্রাণ সত্তা সমস্ত কিছু যেন চাইছে নিজের শরীরে উল্কিটাকে ধারণ করতে। অস্থির লাগতে শুরু করেছে এবার আমার।
একই পচা গরমে ঘামছি, তার উপর এই মানসিক তাড়না, আরও যেন আমি হতবুদ্ধি হয়ে যাচ্ছি। জীবনে কোনোদিন কোনো ডিসিশনের প্রতি এমন টান ওঠেনি আমার। বিকেল হওয়ার আগেই তাই মন ঠিক করে নিয়েছিলাম, চুলোয় যাক রিতম, চুলোয় যাক মানিক, আমি একাই খুঁজে বার করব ওই জিপসি বুড়োকে। আজকে মনে হচ্ছে আবার ঝড় আসবে। হ্যাঁ, আকাশটা বেশ কালো করে এসেছে। আমি দ্রুত সাইকেল ছোটালাম কাছারি মাঠের দিকে। কাছারি মাঠ আমাদের শহরের একদম শেষ প্রান্তে। যেতে সময় তো লাগবেই। রাস্তার শেষে মাঠের প্রান্তে এসে যখন পৌঁছালাম তখন ভর বিকেল। হলদে আকাশ কালো হয়ে আছে মেঘের ভারে, যেন যে কোনো সময় ঝড় হয়ে বৃষ্টি হয়ে ভেঙে পড়ে ভাসিয়ে নিয়ে চলে যাবে সব কিছু। আর সেই ঘোলাটে হলদে রঙের আকাশের সিলিউট মাঠের একপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটা তাঁবু, জিপসিদের তাঁবু। সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে এগিয়ে গেলাম তাঁবুগুলোর দিকে। এদিকে ওদিকে একদল ছাগল বাঁধা, দুটো জাঁতরেল কুকুর পাহারা দিচ্ছে তাদের। অন্ধকারে গা মিশিয়ে রান্না বান্না করছে জিপসি মেয়েরা। অদ্ভুত তাদের সাজ, অদ্ভুত কাপড় জামা, আর সবচেয়ে অদ্ভুত তাদের চোখের দৃষ্টি। আমায় যেন তারা দেখতেই পাচ্ছে না, একভাবে যে যার কাজ করে যাচ্ছে। সারা পৃথিবীর সাথে এই জিপসিপট্টির যেন কোনো সম্পর্কই নেই, যেন আলো আর অন্ধকারের মাঝে এক ধোঁয়াটে ছায়ার মতো মিশে আছে এরা। পাশে দুটো বাঁশের সাথে দড়ি বাঁধা। বাচ্চা একটা মেয়ে হাতে একটা বড় লাঠি নিয়ে ব্যালেন্স করে হেঁটে যাচ্ছে আর আসছে। অল্প আলোতে চোখ সয়ে আসতেই শিউরে উঠলাম মেয়েটাকে দেখে। মেয়েটার চোখের মণি নেই, পুরো চোখ দুটো ফ্যাট ফ্যাটে সাদা। হাতের তালু ঘেমে উঠল আমার, পায়ের জোর যেন হঠাৎ করেই কমে গেছে। এই প্রথম বড্ড ভয় লাগতে শুরু করলো আমার। তারপর নিজেকে প্রবোধ দিলাম, নিজেকে বোঝালাম হয়তো মেয়েটা অন্ধ, সেই কারণেই এমন চোখ। আরও অন্ধকার হয়ে আসছে, জোরে হাওয়া দিতে শুরু করেছে। ঝড় উঠলে এই মাঠের মধ্যে ভিজে মরতে হবে। এদিক ওদিক কাউকে জিজ্ঞেস করবো কিনা ভাবছি, এমন সময় শেষ তাঁবুটার সামনে থেকে একজন বুড়ো লোক চেঁচিয়ে উঠল, এদিক আসেন বাবু, উল্কি নিবেন তো, এদিক আসেন। জীবনের শেষ দিন অবধি ওই ডাক, ওই গলার স্বর আমি ভুলতে পারবো না। ওই ঘন ঘোর মেঘ ভরা আকাশ আর ধুলো ওরা মাঠে কাল পিশাচের মতো বসে থাকা ওই মুখ আমায় জীবনের শেষ দিন অবধি তাড়া করে বেড়াবে। কিন্তু সেই সময় বুঝতে পারিনি ওই লোকটার বিচ্ছিরি শকুনের মতো ডাকে সাড়া দিয়ে এগিয়ে যাওয়াটাই হবে শেষের শুরু। বেশি ভাবতে পারছিলাম না, মাথা ভালো কাজ করছিল না আমার। তখন একবার মনেও আসেনি বুড়োটা জানলো কি করে আমি উল্কি বানাতেই এসেছি। বুড়োটার কান দুটোতে দুলের মতো করে তীক্ষ্ণ দুটো কুকুরের দাঁত গোঁজা, চোখ দুটো খয়রা রঙের, হাড়ের কাঠামোর ওপর যেন কালো চামড়া জড়িয়ে দিয়েছে কেউ। সারা শরীর অজস্র উল্কি, চোখ মুখ কোথাও বাদ নেই। হলুদ দাঁতে কালো ছোপ, একটা বড় চুটা জ্বলছে দাঁতের ফাঁকে। গল গল করে ঝাঁঝালো ধোঁয়ার মাঝে চুটা লাল আগুনে বুড়োর মুখটা একটু আলোকিত হচ্ছে, আবার নিভে আসছে। উল্কি নিবেন তো বাবু, আসেন আসেন, তাঁবুর ভিতরে আসেন বলে আমার হাতটা ধরে তাঁবুর ভিতরে টানলো বুড়োটা। ঠান্ডা জমাট বাঁধা একটা স্পর্শে আমার চামড়া চিড়বিড়িয়ে উঠল সাথে সাথে।
উফ, কি জোর এই হাড় জিরজিরে বুড়োর শরীরে। আমি খেলনা পুতুলের মতো এক টানে ভিতরে গিয়ে পড়লাম। তাঁবুর ভিতর মাটিতে একটা নোংরা কম্বল পাতা, লাল রঙের একটা আলো আঁধারি বিশ্রী পচা গন্ধ একটা পাক খাচ্ছে তাঁবুর ভিতরে। যেমন গন্ধ ট্যানারির কারখানার পাশ থেকে গেলে পাই, একদম সেই রকম গন্ধ। চুটাটা কিন্তু তখনও বুড়োর মুখেই জ্বলছে। 3 আঙুলে চুটাটা ধরে আমায় কম্বলের উপর বসিয়ে নিজেও বসলো আমার সামনে। এবার বলেন তো বাবু, কেমন উল্কি নিবেন? সাপের উল্কি নিবেন, মেয়ে ছেলে নেবেন, দানব নিবেন? डमरू उल्की वाला सब उल्की आঁকতে পারে। হ্যাঁ, চামড়া ছিঁচে উল্কি করে দিব, জান থাকতে উল্কি যাবে না শরীর থেকে। মাথা ঝিমঝিম করছিল আমার। চুটার ধোঁয়া, অসহ্য লাল আলো, অদ্ভুত এই উল্কি বুড়ো, সব মিলিয়ে আমার স্নায়ু নিয়ন্ত্রণ হারাচ্ছিল। কোনো ক্রমে পকেট থেকে মোবাইল বের করে উল্কির ছবিটা দেখালাম বুড়োকে। ঠিক দেখলাম কিনা জানি না, ওই ঢিমে লাল আলোতেও বুড়োর চোখগুলো যেন জল জল করে উঠল উল্কিটা দেখে। ইবলিসের মাথা চাই বাবুর। বাবু তুমদা। তা বাবু, এই ছবি আপনি পালেন কোথা? আমার বন্ধুর থেকে। সেও তোমার থেকেই করিয়েছে। নিজের গলার আওয়াজ নিজের কানেই অদ্ভুত শুনতে লাগলো। নেশা হয়ে গেল নাকি আমার? কথা জড়িয়ে যাচ্ছে কেন? তাড়াতাড়ি এসব মিটলে হয়। দোস্ত হয়ে আপনার বহুত बढ़िया। তবে বাবু একটা কথা, এই দামরু উল্কিওয়ালা উল্কি আকে খুদ কা আন্দাজ মে। হ্যাঁ, ডরবেন না। এই উল্কি যার জিসমে আঁকা হবে তার দাঁত হয় না বাবু। বলে নোংরা দাঁত বের করে হাসতে থাকলো বুড়োটা। আমার আর তখন শরীর আর মাথা একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছে। চেতনা রয়েছে, কিন্তু চোখের সামনে যা দেখছি, যা হচ্ছে, সেসব মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না। উল্কি কি এইভাবে আঁকে? এমন দুরূহ অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে হয় উল্কি আঁকতে গেলে? এগুলো মন্ত্র নাকি নরক থেকে উঠে আসা কোনো প্রাণীর তীব্র চিৎকার? লাল আলোটা থরথর করে কাঁপতে শুরু করেছে। বাইরের ঝোড়ো হাওয়া যেন তাঁবু শুদ্ধ উড়িয়ে নিয়ে যাবে। সারা পৃথিবীর সমস্ত অশুভ শক্তি এসে যেন জমা হয়েছে এই অভিশপ্ত তাঁবুর চারপাশে। যে কোনো মুহূর্তে ভেতরে এসে তছনছ করে ফেলবে সবকিছু। আমি চেতনা লুপ্ত হবার শেষ সীমানায় চলে গেলেও বসে আছি একভাবে। দেখছি কিভাবে উল্কি বানাতে হয়। বুড়োটার অবিরাম মন্ত্রপাঠের খামতি নেই, থামা নেই, শেষ নেই। বাম হাতে ধরে আছে কোন প্রাণীর একটা হাড়। সেই হাড়ের এক প্রান্ত তীরের ফলার মতো তীক্ষ্ণ। মাথার ভেতর আমায় কেউ যেন চিৎকার করে বলছে, পালা পিয়াল পালা, বাঁচতে চাস তো পালা। কিন্তু শরীরে এক ফোঁটা জোর নেই, উঠে বসার শক্তি নেই, শুধু চোখ খুলে দেখে যাচ্ছি। গোঙানির মতো অস্ফুট একটা শব্দ মুখ দিয়ে বেরোতেই ওই নারকীয় মন্ত্রপাঠ থেমে গেল। শয়তানের হাসি হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বুড়োটা নিজের হাতের তীক্ষ্ণ হাড়টা তুলে ধরলো উপর দিকে। এইবার হয়তো আমার পালা। মৃত্যুর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি, কিন্তু তার চেয়েও ভয়াবহ কিছু যে হতে পারে তা আমার কল্পনায় আসেনি। না, আঘাত আমার উপর নেমে এলো না। সবিস্ময়ে দেখলাম
ওই তীক্ষ্ণ হাড়ের টুকরো বুড়োর নিজের ডান হাতে সজোরে ঢুকিয়ে দিল বুড়ো। ফিনকি দিয়ে কালো পুঁজের মতো রক্ত ছিটকে পড়ল চারিদিকে। আকাশ ফেটে ভীষণ জোরে বাজ পড়ল খুব কাছেই। জ্ঞান হারাবার ঠিক আগের কয়েক মুহূর্ত ছেঁড়া ছেঁড়া ছবির মতো মনে আছে। হাড়ের টুকরোটা বুড়োর হাত ভেদ করে তালু ফুঁড়ে বেরিয়ে এসেছে। হাড়ের টুকরোটা সামনে পাতলা চামড়ার একটা টুকরো, তাতে আঁকা আছে সেই উল্কিটা। আমার প্রায় সংজ্ঞাহীন দেহটা কম্বলে লুটিয়ে পড়েছে। ঘরের আলো একদমই প্রায় নেই আর। শুধু মনে আছে কালো ছায়ার মতো বুড়ো লোকটা সেই চামড়ার টুকরোটা এনে আমার বুকের উপরে চেপে ধরেছে। সারা শরীর জুড়ে বিষের মতো সেই স্পর্শ আমার আত্মাকে পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। ঠিক তক্ষুনি বাজটা পড়ল, এবার যেন আরো কাছে, তাঁবুর উপরেই যেন। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। বাবু, এ বাবু, ওঠেন ওঠেন, আপনার উল্কি তো হয়ে গেছে, ওঠেন। ধড়মড় করে উঠে বসলাম। কোথায় ঝড়, কোথায় বৃষ্টি? তাঁবুর মধ্যেই আছি, মরে যায়নি। বুড়োর হাত ফুটো হয়নি, যেমন ছিল তেমনই আছে। আমার শরীরেও কোনো কষ্ট নেই, মাথাটা শুধু একটু ঝিমঝিম। বাবুর বুঝি চুটার ধোয়াতে লিসা ধরে গেছিল, কেমন উল্কির ছবি দেখিয়েই নিন্দ গেলেন। আমি আঁকার সরঞ্জাম এনে দেখি আপনি নিন্দ দিচ্ছেন। আপনার উল্কি আঁকলাম, তাও আপনার নিন্দ খুলল না। যা বাবা, স্বপ্ন দেখছিলাম নাকি তাহলে ঘুমিয়ে? বাপ রে বাপ, এ কেমন স্বপ্ন ছিল! উফ, ধরে প্রাণ এলো আমার। না, আলাদাই নেশা করে তো জিপসিটা। প্যাসিভ স্মোকিং করেই এরকম নেশা হয়ে গেল আমার। উল্কির জায়গাতে হাত দিয়ে দেখলাম বেশ ব্যথা। যাক, হয়েছে তবে উল্কিটা আঁকা। বাইরে সাইকেলটাও আছে, ঝড় বৃষ্টির চিহ্ন নেই কোনো। স্বপ্নই ছিল তবে। বাইরে এসে বুড়োকে পয়সার কথা বলতে সে খুব সামান্যই টাকা নিল। আমি ছেলে মানুষ, এখন দাম নেবে না, সময় হলে দাম নিয়ে যাবে নিজে এসে। অদ্ভুত মনে হলেও আমল দিলাম না কথাটায়। সাইকেল চালিয়ে সোজা বাড়ি। বাড়িতে তো ঝামেলার শেষ নেই। এত রাত করে বাইরে থাকার জন্য এক প্রস্থ বকা ঝকা খেয়ে নিজের ঘরে এলাম। এসেই দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালাম। আহা, কি সুন্দর করেছে উল্কিটা! বুড়োটার কাজের সত্যি জবাব নেই। হুবহু এক রকম রিতমেরটার সাথে। শুধু রিতমের উল্কির চারপাশের চামড়াটা কেমন কালচে কালচে ছিল, আমারটার চারপাশের চামড়াটা ফ্যাকাশে মতো। যাই হোক, অত ভেবে কাজ নেই, আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি কয়েকটা সেলফি তুলে রিতমকে সেন্ড করে দিলাম। সারাদিন এত ধকল গেছে যে সেদিন একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকাল হলো মায়ের আর্তনাদে। মা এত জোরে চিৎকার করে ডেকেছিল আমায়, সকালের ঘুমটা এক ঝটকায় ভেঙে গেছিল আমার। আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কী সব যেন বলছিল, কিচ্ছু মাথায় ঢুকছিল না সেভাবে। রিতম নাকি আর নেই। গতকাল সন্ধেবেলা মামা বাড়ির তেতলার ছাদে পায়চারি করতে করতে আচমকাই নিচে পড়ে যায় রিতম। নিচে পড়ে যায় তীরের ফলার মতো তীক্ষ্ণ পাঁচিলের রেলিংয়ের ওপর। হৃৎপিণ্ড এফোড় ওফোড় হয়ে গেছে। ডাক্তার ডাকার সময়টুকুও পাওয়া যায়নি নাকি। ওসব কথা আমার কানে ঢুকছে না আর। আমার চোখের সামনে ভাসছে রিথমের এফোড় ওফোড় হওয়া হৃৎপিণ্ড আর উল্কি বুড়োর হাত এফোড় ওফোড় তীরের ফলার মতো হাড়ের টুকরোটা।
হাড়ের ডগায় লেগে থাকা চামড়ার পাতলা টুকরোর উপর সেই উল্কি। চোখের সামনে ভেসে উঠছে মানিকের আধ খাওয়া বেশ অনেক দিনের বাসি কুকুরে খাওয়া লাশটা, যার হৃৎপিণ্ডটাও এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছিল। স্পষ্ট বুঝতে পারছি, না, স্বপ্ন ছিল না কিছুই। এটাও জানি দাম চোকাতে হবে আমায়ও। ওই বুড়ো নিজে আসবে বলেছে দাম নিতে। শয়তান একটা, পাক্কা শয়তান ওই বুড়োটা। প্রিয় বন্ধুকে হারাবার রাগে দুঃখে সেই ভোরেই সাইকেল নিয়ে ছুটেছিলাম কাছারি মাঠে। গিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। খালি মাঠে আমি আর আমার সাইকেল ছাড়া কেউ নেই, কিচ্ছু নেই। তাঁবু, জিপসি, জনপ্রাণী কিচ্ছু নেই সেখানে। শুধু ধুলো হাওয়া পা খেয়ে খেয়ে ঘুরে মাঠের ভেতর দিয়ে উড়ে যাচ্ছে। সেই থেকে খুব সাবধানে থাকি। এই মরার খুলির মতো উল্কি দুনিয়াতে একটাই আছে। আমার হৃৎপিণ্ডের ঠিক উপরে। তাতে এখনো খুঁজলে মানিকের, রিতমের, আরও নাম না জানা কত মানুষের চামড়ার গন্ধ পাওয়া যায়। এই উল্কি আঁকা যায় না। এই উল্কি উপড়ে নিতে হয়, চামড়া থেকে, শরীর থেকে, আত্মা থেকে। ওই দামড়ু উল্কিওয়ালা হয়তো এখনো আছে কোথাও লুকিয়ে ঘাপটি মেরে, সাপের মতো অপেক্ষা করছে কেউ এসে বলবে এই রকমই মরার খুলির উল্কি চাই। উল্কিওয়ালার হাত নিষ্ফিস করে উঠবে দাম চোকানোর লোভে। সেই জন্য খুব সাবধানে থাকি। একদমই খালি গায়ে থাকি না। কে জানে কার কখন আমার এই উল্কি দেখে পছন্দ হয়ে যায়, আর মেলার মাঠে, পথের ধারে বা কোনো বেদেদের বস্তিতে মুখে চুটা জ্বালিয়ে সেই বুড়ো আবার কাউকে এই উল্কি দিয়ে দেয় আমার বুক থেকে উপড়ে নিয়ে। সেই জন্য খুব ভয় ভয় থাকি, জানেন তো, খুব ভয় ভয় থাকি। জামা খুলি না পারতপক্ষে।